ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, মার্কিন শুল্ক নীতিতে বাংলাদেশের কী লাভ। এই বিষয় নিয়ে আজ আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির, আছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা, এবং আছেন এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক রিয়াদ মাহমুদ। আপনাদের তিনজনকেই স্বাগত। এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। জনাব রিয়াদ মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একটি গ্রুপ অফ কোম্পানির নেতৃত্বে আছেন। ব্যবসা বাণিজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি, সেটি আগে আসলে আপনার কাছে একটু শুনতে চাই। বাণিজ্যের যে পরিবেশ দরকার হয়, সেই রকম বাণিজ্যের অনুকূল পরিবেশ কি এই মুহূর্তে আমাদের আছে? দেখুন, আমরা প্রথমেই শুরু করতে চাই, আমরা বিশ্ববিদ্যালয়ের একটি অতি বেসিক থিওরি যেটা আমরা শিখেছিলাম ইকোনমিক্সে, অ্যান্ড দ্যাট ইজ দি ওয়ার্ড কনফিডেন্স। নাও কনফিডেন্স অবশ্যই ভরসা। দেখা যায় যে এই অন্তর্নিহিত কনফিডেন্সের কারণেই ইকোনমির ভিত্তি যাই হোক না কেন, সেই কনফিডেন্সটার যদি অভাব থাকে ভোক্তার মাঝে বা বহির্বিশ্বের কাছে, তবে সে ইকোনমি খুব একটা ভালো করতে পারে না। আমরা সেটার উদাহরণ দেখেছি এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে, যখন আপনার মালয়েশিয়াও একটি কনফিডেন্সের অভাবে তার কারেন্সির উপরে অ্যাটাক আসলো এবং দি কান্ট্রি অলমোস্ট কোল্যাপসড। কিসের জন্য হয়েছিল? যে একদল গোষ্ঠী, a set of people, they basically were successful in convincing the rest of the world as well as the country যে এখানে এই ইকোনমিটা টেকসই নয়। অতএব এই কনফিডেন্সটা ভেঙে গিয়েছিল। আমাদের এই কনফিডেন্সের অভাবটা বেশ কিছু মাস বলেন বা বছরও বলতে পারেন, সেখান থেকে শুরু হয়েছে। আমরা 5ই অগাস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তা থেকেও কিন্তু যথেষ্ট আলোচনা হয়েছে রিগার্ডিং দি আন্ডারলাইং সাস্টেইনেবিলিটি অফ দি ইকোনমি। তো সেখানে ব্যবসায়ী কমিউনিটি কিন্তু কনফিডেন্সের অভাব বোধ করছিল যে আলটিমেটলি ডলার ক্রাইসিস হয়েছে, আমরা কোথায় যে ঠেকবো, কোথায় যে শেষ হব। তারপরে আমাদের রাজনৈতিক পট পরিবর্তন হলো। পট পরিবর্তনের পরে কিন্তু সেখানেও কিন্তু বহির্বিশ্বেও কিন্তু একটা মেসেজ গিয়েছে, এবং আমরা যতটা একটা কিছুটা এক্সাইটেড হয়েছি আমরা বাংলাদেশ সিটিজেনের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু বহির্বিশ্বেও কীভাবে জিনিসটাকে অ্যাকসেপ্টেড হয়েছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। উই হ্যাভ সিন যে কিছুদিন আগে ব্রিটিশ গভর্নমেন্টও আমাদের উপরে একটা ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছে। সো আমরা হয়তো বাংলাদেশ হিসেবে চিন্তা করতে পারি ট্রাভেল অ্যাডভাইজারি দিল কেন, আমরা তো আপাতত ভালো আছি, চলছি ফিরছি, রাত 10টার সময় আপনার স্টুডিওতে ইন্টারভিউ দিতে এসেছি। বাট ফ্রম another point of view, one must realize that there is a lack of confidence. We must learn to call a spade a spade. So আমরা যেটা দেখছি আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে, আমরা ভোক্তা পর্যায়ে দেখছি যে তারা যখন একটি পণ্য কিনতে যাচ্ছে, সেটা যদি ভোগ্যপণ্য হয়ে থাকে পার্টিকুলারলি, সেখানে দেখা যাচ্ছে যে তারা সে খরচটা বর্তমানে করবে কি করবে না। এই কনফিডেন্সটা যেহেতু তার মধ্যে ল্যাকিংস আছে, সেহেতু সে কিন্তু সেই স্পেন্ডিংটা করছে না। সে স্পেন্ডিংটা করছে না বলে আমরা যারা কিনা শিল্পোদ্যোক্তা, আমাদের ফ্যাক্টরি থেকে যেই প্রোডাক্টগুলো বেরোচ্ছে সেগুলোর সেলস কিন্তু পড়ছে, এবং বলাই বাহুল্য যে সেই পুরা প্রোডাকশন ক্যাপাসিটি যদি যখন ইউটিলাইজ হচ্ছে না, এটার নেগেটিভ ইস্যুসগুলো কি। একই সাথে যে বিষয়টা আরেকটু ছোট করে আমি আপনার কাছে জানতে চাই যে উৎপাদন প্রক্রিয়ায়ও আমরা কতগুলো সমস্যা দেখেছি। আপনারা চাহিদা মতো জ্বালানি পাচ্ছিলেন না, এবং একই সাথে আসলে সরকারের যে সমস্ত সংস্থা ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট তাদের দিক থেকেও এক ধরনের অসহযোগিতা অতীতেও ছিল, এবং 5ই আগস্টের পরে আসলে খুব বেশি যে পরিবর্তন হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি না। সেই পরিস্থিতিগুলোর কথাও একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, আপনি যেটা কিনা জ্বালানির কথা বলছেন, আপনি যেটা কিনা বেসিক ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন, আপনি যেটা করাপশনের কথা বলছেন, দিজ ওয়ার এক্সিস্টিং, এবং ব্যবসায়ী কমিউনিটি এটা নিয়ে যথেষ্ট আলোচনা করেছে। তো এখানে আমার মনে হয় না যে আমরা কেউ কনফিডেন্সের সাথে বলতে পারবো দ্যাট
those issues have been resolved. জি সরি, আমি আপনার কাছে আবারও আসবো, তার আগে একটু শুনে নিতে চাই জনাব আল মামুন মৃধা আপনার কাছ থেকে। যেটি বলা হয় চীন সারা পৃথিবীর কারখানা, এবং আমাদের যে রপ্তানি আয় বা আমাদের যে ব্যবসা বাণিজ্য অর্থনীতি, তার একটা বড় অংশ কাঁচামাল আসে আসলে চীন থেকে। সেই বাণিজ্যের ক্ষেত্রে আসলে এই 5ই আগস্ট পরবর্তী সময়ে কি ধরনের প্রভাব পড়েছে? দেখুন, প্রভাব কিছু থাকে শর্ট টার্ম, যেটা দৃশ্যমান, কিছু থাকে হচ্ছে যেগুলো আমরা ফিল করি থ্রু ব্যাংকিং চ্যানেলস, সেগুলোকে আমরা মোটামুটি মিড টার্ম বলতে পারি। লং টার্ম এফেক্টটা অ্যাসেস করার জন্য আমাদের সময় দরকার হয়। আমরা আজকের পরিস্থিতির বিবেচনায় যদি বলতে পারি, আমাদের কাউন্টার পার্ট যারা আছে চায়নাতে, যে গত 10 বছর যাদের সাথে আমরা ব্যবসা করছি, তো কেমন চলছে ব্যবসা তাদের সাথে? অ্যাব্রাপ্টলি ড্রপ করেছে। আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আনা, আমাদের র মেটেরিয়াল যেগুলো দরকার সেগুলো আনা, এবং তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যেই কমিউনিকেশনসগুলো হয়, টেকনিক্যাল নো হাউস এবং অন্যান্য সার্ভিস ওরিয়েন্টেড যে হেল্পগুলো হয়, সেই সকল কিছুই আপনার যেটা বললাম যে উল্লেখযোগ্য হারে আপনার হ্রাস পেয়েছে। একই সাথে যদি আমি একটু জানতে চাই যে অর্থনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক কূটনীতির জায়গায় আসলে কতটুকু উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, একেবারে খুব সাদামাটাভাবে যদি জানতে চাই। আসলে মাহবুব ভাই, আপনি সবসময় খুব কঠিন প্রশ্ন করেন, কিন্তু এই জিনিসটা আসলে সাদামাটাভাবে বলার উপায় নাই। আপনি যদি কনসিডার করেন যে চীনের সাথে আমাদের অর্থনীতির ব্যাপারগুলো কতটুকু ইমপ্রুভ করলো, আমি যদি অগস্টের পর থেকে কম্পেয়ার করি, ওদের সাথে আমাদের দুই ধরনের মূলত অর্থনৈতিক সম্পর্ক ছিল। একটা হলো আমরা প্রাইভেট সেক্টর টু প্রাইভেট সেক্টর যে কাজগুলো করি, দ্যাট ইজ 25 to 28 বিলিয়নের মতো। আরেকটা ছিল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেই আপনার কাজগুলো হয়, বিভিন্ন প্রজেক্টস এবং বিভিন্ন রকমের সাপোর্টস যেগুলো হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত বছরের কথা বলছি না, গত বছরের আগের বছরের সাথে যদি আমরা এই বছরের কম্পেয়ার করি, দ্যাট হ্যাজ গন আপ টু 35%-এর মতো প্রাইভেট সেক্টরে, যেটা ডিক্রিজ করেছে। আর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেই কোঅপারেশনগুলো চলছিল, আসলে এইটা মানে খুব আন্ডারস্ট্যান্ডেবল যে আমরা যেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, ইন্টেরিয়াম যেই সময়টা আছে, এই সময় আসলে খুব বড় বড় প্রজেক্টস হয় না। আপনার কাছে আবারও আসবো। আমি আসলে যে প্রশ্নের উত্তর খুঁজতে চাই, মার্কিন শুল্ক নীতিতে বাংলাদেশের কি লাভ, যারা হুমায়ুন কবির, আপনার কাছে আসার আগে আমি দুই ব্যবসায়ী প্রতিনিধির কাছে যে বিষয়টি বোঝার চেষ্টা করলাম যে আসলে আমাদের ব্যবসা বাণিজ্য কি রাইট ট্র্যাকে আছে কিনা। ওনাদের বক্তব্য থেকে বা আমরা নিজেরাও যখন গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি, দেখি যে আসলে আমরা নিজেদের অবস্থানটাই খুব বেশি শক্তিশালী না। সেই রকম একটা জায়গায় আমরা যখন বড় বড় মোড়লদের যুদ্ধ লাগছে, আমরা এখানে বসে বসে স্বপ্ন দেখছি যে আমাদের রপ্তানি নিজে নিজেই অনেক বেড়ে যাবে। আসলেই কি এটি সম্ভব? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন, রিয়াদ ভাই এবং মোহন ভাইকে, একটা জিনিস আমাদের বোঝা দরকার যে গত 30 বছরে বা 40 বছরে বাংলাদেশের অর্থনীতি যে বিকাশ, তার 2-3টা ড্রাইভারের মধ্যে কিন্তু 2টা ড্রাইভার হচ্ছে, একটা হচ্ছে এক্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট দুটো, এবং আরেকটা হচ্ছে রেমিটেন্স। এবং এগুলো কিন্তু বৈশ্বিক পরিবেশের উপর নির্ভরশীল সুবিধাগুলো আমরা পেয়েছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাদে যদি আমরা দেখি, তাহলে সারা বিশ্বে উন্মুক্ত বিশ্বের সুযোগটাই আমরা ব্যবহার করেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু শুল্কমুক্ত একপাক্ষিক প্রবেশাধিকার ছিল আমাদের কোনো রেসিপ্রোকাল কনসেপ্ট কিন্তু ছিল না। তো কাজেই এই বাংলাদেশের অর্থনীতির বিকাশের জায়গাটা তৈরি হয়েছে কিন্তু এই ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস এবং ইউনিল্যাটারাল, তারা কখনো বলেনি যে তোমাকে আমি এটা দিয়েছি, তুমি আমাকে এটা দিতে হবে। সো এটা নন রেসিপ্রোকাল একটা ব্যবস্থা ছিল। এই প্রথমে এসে ট্রাম্প সাহেব যেটা বলছেন, আমরা ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কথাটা একটু বলে নিই। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের প্রধান পণ্য হচ্ছে আপনার রেডিমেড গার্মেন্টস। এইবার দেখলাম যে $7.4 বিলিয়ন গেল। তো এখানে কিন্তু আমরা 15.5% ডিউটি দিয়ে যাই, কারণ এটা মার্কিন যুক্তরাষ্ট্রের, আমরা হংকং WTO-তে সিদ্ধান্ত হয়েছিল 2005 সালে 97% প্রোডাক্ট ডিউটি ফ্রি যাবে আর 3% ডিউটিতে থাকবে।
ওই 3% মধ্যে গার্মেন্টস হওয়ার ফলে আমাদের মূল পণ্য। আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলাম, কিন্তু তারপরেও কিন্তু আমরা মোটামুটি ভালো ব্যবসা করে গেছি। এখন ট্রাম্প সাহেব যেটা করছেন, উনি এই যেটুকু ব্যবসা বাণিজ্য পরিবেশটা কনসেপ্টেই চেঞ্জ করে দিতে চাচ্ছেন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ধরেন প্রায় $3 ট্রিলিয়ন উপরে প্রতি বছর তারা আমদানি করে, এবং বিভিন্ন লেয়ার্স আছে তাদের। বেশিরভাগই আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো কিন্তু খুব কম শুল্কে ওখানে পাঠায়। যেমন আফ্রিকার কথা যদি ধরেন, আগোয়ার আওতায় সাব সাহারান আফ্রিকা 0 ট্যারিফে যায়। আন্ডিয়ান প্যাক্ট আছে, ল্যাটিন আমেরিকানস বা সেন্ট্রাল আমেরিকান, ওরাও ডিউটি ফ্রি যায়। ভারত সহ অন্যান্য দেশ জিএসপি সুবিধা পায়, যেটা ইদানিং নাই অবশ্য, কিন্তু অনেক দিন ধরে পেয়েছে। ব্রাজিল সহ ধরেন প্লেনের পার্টসও কিন্তু জিএসপির আওতায় ব্রাজিল রপ্তানি করে। তো এরকম নানান লেয়ারে তাদের সুবিধাগুলো ছিল। এবার ট্রাম্প সাহেব এসে বলছেন যে না, এই সুবিধা আর পাওয়া যাবে না। দুইটা কথা কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তিনি বলছেন আমি ট্যারিফ ইম্পোজ করব অ্যাজ এ টুল অফ মাই ট্রেড পলিসি, এবং সেখানে 2-3টা লেয়ারের কথা বলছেন। একটা হচ্ছে মেক্সিকো এবং ক্যানাডাকে, যেটা তার এফটিএর আওতাভুক্ত, কিন্তু যেটা আগে ন্যাফটা ছিল, পরে ইউএস মেক্সিকো ক্যানাডা চুক্তি হয়েছে, সেখানে কিন্তু এরা ফ্রি ট্রেড এরিয়ার অন্তর্ভুক্ত 3টা দেশ, তাদের জন্য তিনি 25% ডিউটি বসিয়ে দিয়েছেন। ইদানিংকালে তাদের প্রেসিডেন্টের সাথে কথা বলে 90 দিনের জন্য এটা আপাতত স্থগিত আছে। সেকেন্ড লেয়ার যেটা করছেন, তিনি চীনকে বলছেন যে তোমাকে 10% দিয়ে দিলাম, অলরেডি ইম্পোজ করেছেন। কিন্তু মনে রাখবেন তার আগে কিন্তু বাইডেন প্রশাসন সহ প্রায় 16% ডিউটি কিন্তু আছে অলরেডি, তো তার উপরে 10% যাবে, তো 26% ডিউটি কিন্তু ইতিমধ্যে চাইনিজ প্রোডাক্টসের উপর পড়ে গেলে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এরপরে তিনি বলছেন এখন রেসিপ্রোকাল মানে হচ্ছে তুমি আমার জন্য 10% করলে আমি তোমার জন্য 10% করব। এবং ভারত কিন্তু এতে খুব চিন্তিত হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে যে ভারতের একটা বড় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অলমোস্ট $35-36 বিলিয়ন অ্যানুয়াল সারপ্লাস আছে। তো এখন এই রেসিপ্রোকাল যদি যায় তাহলে মার্কেট অ্যাক্সেস করতে হবে। ভারত অবশ্যই ইন্টেলিজেন্ট, তারা কিন্তু ইতিমধ্যেই চেষ্টা করছে যতখানি মার্কেট ওপেন করা যায় মার্কিন প্রোডাক্টসের জন্য। তো এখন এই যে কনসেপ্টগুলো তিনি নিয়ে আসছেন, তার ফলে সারা পৃথিবী মোটামুটিভাবে ব্রডলি বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র স্টিল দ্য মোস্ট ওপেন মার্কেট। এখন এই ওপেননেসটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা বেনিফিটেড হব কি না, চায়না এফেক্টেড হলে, হ্যাঁ অনেকে বলেন যে চায়না এফেক্টেড হলে তার এইদিকে তার ইন্ডাস্ট্রি এখানে রিলোকেট করবে। কিন্তু প্রশ্নটা হলো, ভাই যেটা বললেন, ভাইও যে কথাটা বললেন, আমি ঠিক সে কারণেই আসলে এই কথাটা আগেই শুনে নিয়েছি যে চীনের সাথে যদি আমাদের সেই সম্পর্কটা নাই থাকে, আমি আপনার কাছে আবার আসবো, তার একটু রিয়াদ মাহমুদ ভাই আপনার কাছে আসতে চাই। একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে এটি পণ্য রপ্তানি পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আসলে কতদিন সময় লাগে? দেখুন, কনজারভেটিভলি যদি বলেন, লাভজনক পর্যায়ে যেতে, ইফ ইউ আর লাকি এনাফ, দেন ইট উইল টেক ইউ 5 to 6 years ন্যূনতম, শর্টলি আনসার। আর যেটা কিনা আপনার মূল টপিক, সেটার উপরে যদি কথা বলছেন, তাহলে আমার দুটো কথা আছে রাষ্ট্রদূত মহোদয়ের পরে। সেটা হলো দ্যাট আমাদের কি লাভ হবে। আমি একটু কোয়েশ্চেনটা একটু অন্যভাবে উত্তর দিতে চাই, ফ্রম আ সাপ্লাই চেইন পয়েন্ট অফ ভিউ। যারা কিনা বড় বড় ক্রেতা আছে, আমাদের গ্রুপেও একটি ফুটওয়্যার ইউনিট আছে, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, স্নিকার্স এক্সপোর্ট করে। নাও স্নিকার্স মার্কেটটা ইজ ডমিনেটেড বাই চায়না, আমরা জানি। সো আমাদের বায়াররা যারা কিনা বড় বড় সুপার মার্কেট আছে, বড় বড় ব্র্যান্ড আছে, তারা আমাদের সাথে কথা বলছে যে আমরা X% আমরা বাংলাদেশে সরাতে আমরা আগ্রহী। আচ্ছা, এখন আগ্রহী কথাটার পেছনে কিন্তু আরও অনেক কথা থেকে যায়। আগ্রহী কথার পেছনে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের কথা এসে যায়। আগ্রহী কথার পেছনে কিন্তু এসে যায় আপনার ট্যাক্স পলিসি থেকে, তো আপনার আসবে ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টের কথা এসে যায়। আপনি যে শুধু ইনভেস্টমেন্ট নিজের টাকাতেই 100 টাকা আপনার পকেটে আছে তা নয়, আপনি 10 টাকা আপনি ইকুইটি দিতে পারেন, 90 টাকা আপনি ব্যাংক ফাইন্যান্সিং করতে পারেন, 20-80 হতে পারে। আপনাকে চিন্তা করতে হবে whether your financial system right now has the right mentality for this growth or not. আচ্ছা, শুধু তাই নয়, আপনি যখনই বড় বায়ারের সাথে কথা বলতে যাবেন, তখনই কিন্তু সেখানে কিছু কমপ্লায়েন্স ইস্যু চলে আসে। সেখানে কী টাইপের চলে আসে, ধরেন আমাদের বাংলাদেশ ব্যাংকে যেমন ICRR আছে, যেরকম একটি ন্যূনতম মার্ক না পেলে আপনি লোনের জন্য আপনি এলিজিবল হিসেবে গণ্য হবেন না। তো সেখানে কিন্তু 7-8টা ভ্যারিয়েবল আছে, এবং সেখানে কিন্তু বলা আছে 1 থেকে 10 নাম্বার, এবং এখানে কিছু কিছু জায়গাতে বলা আছে যে 1 থেকে আপনি যদি ন্যূনতম 5 নাম্বার না পান,
তবে আপনি কোনো কিছুর জন্যই আপনি যোগ্য না। ঠিক সেরকম কিন্তু এখানেও কিছু কিছু মেট্রিক্স আছে কমপ্লায়েন্সের, যেখানে কিনা আপনাকে সেই মাপকাঠিতে আপনাকে বিচার করা হবে, গণ্য করা হবে। সো একজন কর্পোরেট হাউস ডিসাইড করলো যে চায়না মে বি রিস্কি অ্যাজ এ ডমিনেন্ট সাপ্লাই হাব, আমি সেখানে 5% বাংলাদেশে সরাবো। ওয়েল, আপনি কমপ্লায়েন্স আপনি মিট করতে পারছেন কিনা, আপনি সেই মেট্রিক্সটা মিট করতে পারছেন কিনা। নাম্বার 2, আপনার এখানে অ্যাডেকুয়েট সেই 5% শুনতে ছোট লাগে, কিন্তু বৈশ্বিক অঙ্গনে কিন্তু সেটা বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স, সেটার ভার সহ্য করার মতো আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা। 3 নাম্বার, আপনার যে উদ্যোক্তারা আছে তাদের ফান্ডিংয়ের জন্য আপনার যে অর্থনৈতিক সিস্টেম অর্থাৎ কিনা ব্যাংকিং সিস্টেম আছে, সে কি সেটার জন্য মানসিকভাবে কনফিডেন্ট কিনা, প্রস্তুত কিনা। এই জিনিসগুলো যদি আপনি সর্ট আউট না করেন তবে কথা কিন্তু কথাই থেকে যাবে। কথাই থেকে যাবে। আমরা অতীতেও তাই দেখেছি। জনাব আল মামুন মৃধা, এই যে এতগুলো সংকটের কথা বলা হলো, আপনারা তো একটা বাণিজ্যিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। আসলে যে বিনিয়োগকারীরা আসে, আমরা অতীতেও দেখেছি, কয়েক মাস আগেও যেটা জানলাম যে বেশ কতগুলো বিনিয়োগকারী বা ব্যবসায়ী বাংলাদেশে ঘুরে গেছে, তাদের ফিডব্যাকটা কেমন ছিল? দেখুন, বাংলাদেশ প্রসঙ্গে আগ্রহ আছে, তাই তারা তাদের মতো করে একটা প্রস্তুতি নেয়, বাংলাদেশ পর্যন্ত তারা সেই প্রস্তুতি সহ আসে এবং তাদের প্রস্তুতির পরবর্তী পার্টগুলোর সম্পর্কে ফিজিক্যাল যে অবস্থাটা আছে সেটা জানা, গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা জানা, এবং আপনার এই দেশের ভাই যেটা বললেন যে ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট, যার মধ্যে আসলে অনেকগুলো চ্যাপ্টার্স থাকে, সেগুলোর সম্পর্কে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নেওয়া, শুধুমাত্র বাংলাদেশিদের তরফ থেকে না, যেই এক্সিস্টিং ইনভেস্টর চায়না থেকে এখানে কাজ করছে তাদের সাথেও তারা বসে। আমরা আজকের যে টপিকটা আছে 2018-তে যখন প্রথম এই আপনার মার্কিন চীন এই শুল্ক যুদ্ধের কথা তথা বাণিজ্য যুদ্ধের কথা হলো, তখন কিন্তু একটা খুব হাইপ তৈরি হলো বাংলাদেশের জন্য যে এখন তো বোধহয় সবাই বাংলাদেশে চলে আসবে। কেন বাংলাদেশে চলে আসবে? যেহেতু বাংলাদেশ কিছু, আপনার অন্যান্য দেশ আরও বেশি পায়, বাংলাদেশ কিছু ফ্যাসিলিটিস এনজয় করে। এখানে ব্যাপারগুলো যদি চায়নার সাথে আমরা কম্পেয়ার করি, চায়নার ইকোনমিটা আসলে 2টা সার্কেলে কাজ করে। একটা হলো যে তাদের এই রিজিওনাল যেই ব্যাপারগুলো আছে এবং যার সাথে আপনার নিকট প্রতিবেশী এবং দূরের প্রতিবেশী, এই 2টা সেক্টরই তারা মেনটেন করে। আর একটা হচ্ছে তাদের ইন্টারনাল যে ইকোনমিটা আছে। আমরা আসলে শুধুমাত্র ওই হেডলাইন দেখে অনেক বড় হাইপ তৈরি হলো, বাট যেই প্রস্তুতিটা আমরা নিতে পারিনি, যেটা আপনার ভিয়েতনাম নিয়েছে, লাওস নিয়েছে, কম্বোডিয়া নিয়েছে, মায়ানমার নিয়েছে, এরকম অনেক দেশ নিয়েছে। এবং আপনি দেখবেন যে যেটা আপনি ধারণা করছেন যে চায়না থেকে একটা বড় অ্যামাউন্টে রিলোকেশন হবে ফ্যাক্টরিগুলোর, কিন্তু বাংলাদেশ কেন এই সুযোগটা তখনও নিতে পারেনি এবং এখন খুব বেশি যে নিতে পারবে আমি সেটা নিয়ে আশাবাদী না। আপনার কাছে আবারও আসবো জনাব হুমায়ুন কবির। এই একই প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই যে আমার নিজের অবকাঠামো, নিজের জ্বালানি সমস্যা, নিজের যে রাজস্ব ব্যবস্থাপনা, এগুলো সংস্কার না করে, অর্থাৎ বাংলাদেশ তার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার মতো একটা জায়গায় নিয়ে গিয়ে শুধুমাত্র অন্যের যুদ্ধ দেখে আসলে বেনিফিটেড হওয়ার বা সুবিধা পাওয়ার সুযোগ আছে কিনা, আমি এটি আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয়ে মার্কিন শুল্ক নীতিতে বাংলাদেশের কী লাভ। জনাব হুমায়ুন কবির, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাইছিলাম, এই গতানুগতিক বা আমরা দেখছি যে দীর্ঘ সময় ধরেই আমাদের রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে যে অভিযোগ ব্যবসায়ীদের, বাণিজ্য সংক্রান্ত সরকারি সংস্থাগুলোর অব্যবস্থাপনা নিয়ে যে অভিযোগ, আমাদের বন্দরের যে ইনএফিসিয়েন্সি, অর্থনৈতিক খাতের বা আর্থিক খাতের যে জটিলতা, এত সব সংকট নিয়ে আসলে এই যুক্তরাষ্ট্র এবং চীনের যে বাণিজ্যের লড়াই, সেখান থেকে কি আসলে সুবিধা নেওয়া সম্ভব? সম্ভব, যদি আমরা কিছু কাজ করি। ভাই
যেটা বলছিলেন, ব্যবসা বাণিজ্য কিন্তু আপনি লস অ্যান্ড প্রফিটের ব্যবসা, এটা খাতির টাতির ব্যবসা না। কিন্তু যিনি ইনভেস্ট করবেন তিনি রিটার্ন চাইবেন। এখন আমি এই জায়গাটা অ্যাকসেপ্ট করি কি না, সেটা ডোমেস্টিক যদি বলেন, এক্সটার্নাল বলেন, একই অবস্থা। বাংলাদেশে ভাই অনেক অনেক দুজনে মিলে অনেক কথা বললেন। আপনি যদি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট খেয়াল করেন, গত 10 বছর ফ্ল্যাট, কোনো দেশের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট হয়নি। কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট একই অবস্থা। এখন যদি ডোমেস্টিক প্রাইভেট সেক্টর ইনভেস্ট না করে, ডোমেস্টিক ব্যবসায়ী যারা আছেন, যারা দেশের মানুষ, তারা যদি বিনিয়োগ করতে উৎসাহিত না হন, তো বিদেশিরা কেন আসবে? বিদেশিরা তাদের ঘাড়ির বা তাদের সাথে সহযোগিতার মাধ্যমেই তো আসে। তো কাজে এখানে আপনাকে এই কনসেপচুয়াল জায়গাটা ক্ল্যারিটির দরকার, যে ব্যবসায়ীরা ব্যবসা করবে, ওরা কিন্তু চ্যারিটি করতে আসে না কেউ। তো ব্যবসা করবে, তাকে ব্যবসার সুযোগ আপনাকে দিতে হবে। এখন তাকে যদি আপনি ব্লক করেন বা তার কাছ থেকে আপনি মনে করেন যে আপনি সার্ভিস দিচ্ছেন, ও সার্ভিস দেবে, তাহলে কিন্তু কনসেপচুয়ালি আপনি কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। তো এই জায়গাটা আমাদের ক্ল্যারিটির দরকার। বাংলাদেশে আরেকটা জিনিস হলো যে বাংলাদেশে আমরা এখনও পর্যন্ত কিন্তু সস্তা লেবার, সস্তা শ্রম এবং কম প্রফিট, এই ভিত্তিতে কিন্তু আমরা এখনও আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছি। কাজে আপনাকে এই সস্তা শ্রম ভিত্তিক যে ব্যবস্থাপনা বা যে শিল্প কাঠামোটা আছে, এখান থেকে এখন আপনাকে কিন্তু বেরোতে হবে। যে চীনের কথা বলছিলেন, আমি চীনে যাই, আমার কাছে আমি এটা বলি, যোগ করতে করতেই বলি যে চীন বলে যে মার্কেট সোশ্যালিজম। আমার কাছে গেলে মনে হয় ওরা আমেরিকারও চাইতে উপরে ক্যাপিটালিস্ট। তারা অ্যাজ ক্যাপিটালিস্ট অ্যাজ ইউএস। তার কারণ হলো ওর ম্যানেজমেন্ট স্কিল, আমেরিকান স্কিলস তো আছেই, তারা এর উপর একটু ইমপ্রুভ করেছে। তো কাজেই বাংলাদেশের দিকে যখন চাইনিজ কোম্পানি দেখে, সেটা আমেরিকান কোম্পানি যেভাবে দেখে, চাইনিজ কোম্পানি একইভাবে দেখে, ভারতীয় কোম্পানি একইভাবে দেখে। তো কাজেই আপনাকে এটা বুঝতে হবে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই একটা উপাদেয় পরিবেশ নিয়ে আসলে এটা একটা উপাদেয় পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। তবেই সেখানে আপনি মার্কিন বিনিয়োগও পাবেন, চাইনিজও পাবেন, ইন্ডিয়ান বিনিয়োগও পাবেন। আপনার কাছে আবারও আসবো জনাব আল মামুন মৃধা। যে কথাটি বলছিলেন আসলে হুমায়ুন কবির, আমরা তো দেখি যে আসলে যুক্তরাষ্ট্রের যে বাজার, সেই বাজারে চীনা পণ্য, নানান রকম চীনা পণ্য যায়। তার বিচারে আসলে যে সম্ভাবনাটার কথা বলা হয়, আসলেই কি ধরনের পণ্য নিয়ে আসলে চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে আসতে পারে, যেটা আসলে বাংলাদেশ থেকে রপ্তানি করলে তারা ওই শুল্কের যে সুবিধাটা আছে সেটি নিতে পারবে? দেখুন, সেক্টরস এইটা নিয়ে আমাদের খুব সমালোচনা যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নাই, আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুব ছোট। এটার একটা কারণ হলো যে আমরা একটা সেক্টরকে এত ফ্যাসিলিটেট করেছি গত 40 বছর ধরে যে বাকি সেক্টরগুলো আসলে দাঁড়াতেই পারে নাই। কিন্তু সেক্টরস যে নাই তা না। আমাদের লেদার, ওয়ার্ল্ড ক্লাস লেদার, এবং এইটাকে যদি আমরা যথেষ্ট ব্র্যান্ডিং করতে পারি, সারা পৃথিবীব্যাপী এটার চাহিদা তৈরি হতে পারে। আমাদের ব্লু ইকোনমির একটা অপার সম্ভাবনা আছে। আমরা এখনও পর্যন্ত এটা নিয়ে অনেক গাল গল্প শুনছি, কিন্তু এটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের একটা বড় জনসংখ্যা আছে, বাট প্রবলেমটা হচ্ছে যে আমাদের জনসংখ্যাটা এফিশিয়েন্ট না। আমি যখন একজন চীনের বিনিয়োগকারীর সাথে কথা বলি বা অন্যান্য দেশের বিনিয়োগকারীদের সাথেও কথা হয়, চীনের স্পেসিফিক বলতে গেলে যে ওদের 2 জন ওয়ার্কার যে আউটপুটটা আপনার দেয়, আমার এখানে এটা 5 জন ওয়ার্কার দরকার হয় এই আউটপুটের জন্য। এবং আপনি যদি 2 জনের ওয়েজেসের সাথে 5 জনেরটা কম্পেয়ার করেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি কিন্তু কস্ট এফেক্টিভ হচ্ছেন না। আমরা বরাবরই বলি ইনফ্রাস্ট্রাকচার, ইউটিলিটিস, যেই প্রবলেমসগুলো আছে, কিন্তু এই প্রবলেমগুলোর আসলে গত 1 দশক ধরে উল্লেখযোগ্য কোনো ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারিনি। এখানে অটোমেশনের কথা হলো, এখানে আপনার এই ডিজিটালাইজেশন এবং আরও অনেক গাল গল্প এবং অনেক প্রজেক্টের কথা শুনেছি, বাট আউটপুটটা হয়নি। প্রত্যেকটা ক্রাইসিসের মধ্যেই একটা সুযোগ থাকে, এবং যখন যেটা গতবার হয়েছিল যে যখন এই শুল্কটা বাড়ানো হলো এবং আমেরিকার সাথে আপনার ট্রাম্পের লাস্ট টেনিয়রে চীনের সাথে যেই দ্বন্দ্বটা যেই পর্যায়ে উঠেছিল, তখন সকলেই কিন্তু আমরা টের পেয়েছি যে মানে একটা বড় রকমের চেঞ্জ আসছে। সেই চেঞ্জটা কি? চীন ফোকাস করলো তার রিজিওনাল যে মার্কেটটা আছে সেটা এক্সপান্ড করার জন্য, এবং সেটা বিনিয়োগের মাধ্যমে, সেটা আবার আপনার
উভয়পাক্ষিক বিনিয়োগের মাধ্যমে। আমাদের স্যার যে কথাটা একটু আগে বলেছিলেন যে আমরা যে সবসময় ওয়ান ওয়ে ট্রাফিকটা চাই, যে আমি সকল সুযোগ সুবিধা নিব, তুমি আমার কাছ থেকে সেই সুযোগ সুবিধা দিয়ে পণ্য নিবে, আমি তোমাকে খুব বেশি অফার করতে পারবো না, সেই মাইন্ডসেট থেকে বের হয়ে যদি আপনি আপনার সবলতার উপরে বিশ্বাস না রাখেন, তাহলে স্বাধীনতার 50 বছর পার হয়ে যাওয়ার পরেও যখন আপনার একটা গ্লোবাল ব্র্যান্ড দাঁড়ায়নি, আগামী 50 বছরের স্ট্র্যাটেজি কী হবে সেটা নিয়েও এখনই ভাবতে হবে। জি, আপনার কাছে আবার আসবো জনাব রিয়াদ মাহমুদ, আপনার কাছেও জানতে চাই, আপনি তো সরাসরি উৎপাদনশীল খাতের সঙ্গেই যুক্ত আছেন, সেই ক্ষেত্রে আসলে যে প্রশ্নটা এর আগেও করেছিলাম যে যে কোনো একটা নতুন বাজারে বা নতুন পণ্যে যাওয়ার ক্ষেত্রে তো আসলে অনেক দীর্ঘ সময়ের বিষয়, সেক্ষেত্রে আসলে বর্তমানে যে পণ্যগুলো আছে বা যে উৎপাদনশীল খাতে যে সম্ভাবনাগুলো আছে সেখানে জোর দেওয়ার জন্য আসলে গভর্নমেন্টকে আপনি কি পরামর্শ দিবেন? দেখুন, ওই পরামর্শ গভর্নমেন্টকে দেওয়ার মতো আমার হয়তো যোগ্যতা সেরকম নেই, বাট আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমি রাষ্ট্রদূত মহোদয়ের কিছু কথার সূত্র ধরে আমি বলতে চাই যে দেখুন, আমরা সবসময় নিজেদেরকে হয়তো দেখেছি যে দি ওয়ার্ল্ড ওজ আস সামথিং। আমাদের এখানে আমরা বলি দের ইজ চিপ লেবার, বাট মামুন ভাই যেটা বললেন উনি হিসাব করে দেখিয়ে দিলেন, দেখুন চিপ লেবার পার পার্সন হতে পারে, বাট 5 জন ভার্সেস 2 জন যদি করেন ইট ইজ নট চিপ এনিমোর, উইচ ইজ ট্রু। আমরা যখন আমাদের ফুটওয়্যার এক্সপোর্ট করি তখন কিন্তু দেখা যায় পার পেয়ারে দ্য চাইনিজ ম্যানুফ্যাকচারিং বেজ এর সাথে কিন্তু আমাদের পেরে ওঠাটা কঠিন। তো আমরা চিন্তা করি যে আচ্ছা আমরা তো লোয়ার লেবার কস্ট কান্ট্রি, তারা তো সেখানে আইফোন বানাচ্ছে, হচ্ছে না কেন, তারা এখানে কত কমে কেন দিচ্ছে? প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন। দ্বিতীয়ত সেটা হলো যে I always consider myself as an optimistic person. The glass is always half full. কিন্তু আমি গত 2 দিন ধরে চিন্তা করে দেখেছি যে গ্লাস ইজ হাফ ফুল, বাট লেট আস নট ফরগেট দের ইজ অলসো হাফ এমটি। আমি যদি হাফ হাফ নাও করি, 90-10ও করি বা 80-20ও করি, তাহলেও কিন্তু 20% যে খালি আছে সেটা কি আমরা দেখি, সেটা কি আমরা অ্যাড্রেস করি, নাকি যতটুকু আমাদের আছে ভরা সেটাই আমরা দেখি? আমরা উই টক অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচার, উই টক অ্যাবাউট ইনএফিসিয়েন্সিস এটসেট্রা এটসেট্রা, আর তারপরেও কিন্তু আমাদের এন্টারপ্রেনাররা রেজিলিয়েন্ট, তারা কিন্তু এগিয়ে গেছে। দ্যাট ইজ হাফ ফুল। আর যেখানে কিনা আমাদের অভাব রয়ে গেছে সেটা আমরা কতখানি পর্যন্ত আইডেন্টিফাই করে কতখানি পর্যন্ত ফুলফিল করতে পেরেছি সেটা কিন্তু প্রশ্ন। যেমন ধরুন মামুন ভাই বলেছেন কাম্বোডিয়ার কথা, ভিয়েতনামের কথা ইত্যাদি। আমরা যদি ফ্যাশন রিলেটেড ইন্ডাস্ট্রির কথা বলি, আমি ফুটওয়্যার নিয়েই কথা বলতে পারি কারণ আমি সরাসরি সাথে জড়িত অ্যামাংস্ট আদার বিজনেসেস। তো আমার বায়াররা কি বলে? আমার বায়াররা বলে কি যে আমরা যখন ভিয়েতনামে যাই দ্য কস্ট ইজ হায়ার। রিয়েলি আমি খুব খুশি হয়ে যাই, ওর কস্ট হায়ার, আমার কস্ট লোয়ার, তুমি আমার কাছে এখানে আসো। ও বলেছে লোক, তোমার এখানে ডিসকাশন টু ডেলিভারি উই অলওয়েজ সে বাংলাদেশ ইজ 90 days, মানে 90 ওর ওখানে ঘোরে। আর অ্যাজ ফার এজ ভিয়েতনাম ইজ কনসার্ন আমরা সেখানে ধরি 45 to 50 days। ওর ওখানে কস্ট বেশি, আমার কিন্তু টার্নারাউন্ড টাইমটা প্রয়োজনই 45 to 50 days, অ্যান্ড আই এম উইলিং টু পে 10 cents 15 cents a dollar more ফর দ্যাট টাইম অ্যাডভান্টেজ। তাহলে আমরা যদি একটু নিজেরা ক্যালকুলেট করে দেখি যে বাংলাদেশ থেকে চায়নার জাহাজের দূরত্ব 20-21 দিন ধরলাম, তাহলে রেস্ট অফ দ্য টাইম কোথায় চলে যাচ্ছে? প্রোডাকশন না হয় আমরা করে দিলাম, তারপরে বাকিটা যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ কিনা সরকার, কাস্টমস, বন্ড এখানে যে থাকে, তাহলে সেখানে কতদিন? তাহলে সেখানে যদি দেখা যায় যে সেখানে 12 দিন আছে, তাহলে আমাদেরকে কিন্তু অ্যাক্টিভলি ওই যে হাফ এমটি যে জায়গাটা আছে ওটা কিন্তু দেখতে হবে যে ভাই ওখানে যদি 12 দিন থাকে তাহলে আমি এখানে কিভাবে আমি 6 দিন করতে পারি। শুধু তাই নয়, আমরা আরেকটু বেসিক্সে যাই। আমার যে এখানে 21 দিন চলে যাচ্ছে চাইনিজ সাপ্লাই চেনের ওখান থেকে আনার জন্য, তাহলে আমরা কি পদক্ষেপ গ্রহণ করেছি যেখানে কিনা আমরা চাইনিজ উদ্যোক্তার মেশিনগুলোকে আমরা সাদরে আদর করে এনে আমাদের ইপিজেডে বসাবো বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে বসাবো। তাহলে কি হবে? তাদের কাছে নলেজটা আছে কিন্তু তার লেবার কস্টটা বেড়ে যাচ্ছে, হয়তো সে আইফোন বানাতে ব্যস্ত বেশি, তাহলে তাকেও কিন্তু সে সুযোগটা দিতে হবে যে তুমি তোমার মেশিন আর টেকনোলজিটা নিয়ে আসো। একতরফা আবার হলে হবে না, কান্ট্রি ক্যানট বি ডিপ্রাইভ। তাহলে তার সাথে আমাদের যে উদ্যোক্তারা আছে সেক্টরে তাকেও কিন্তু জোড়া দিয়ে দিতে হবে। অর্থাৎ কিনা যে লেদার সেক্টরে আছে তাকে বলতে হবে ভাই
তুমি তোমার লেদার সেক্টরে ভালো করছো, আলো ভালো করতে গেলে আমরা এরকম একটা নিয়ম করছি। আমি একটা উপদেশ না, আমি একটা সাজেশন দিচ্ছি বা একটা থিঙ্ক অ্যালাউড লাউড করছি যে তাহলে কিন্তু এই সেক্টরে যে ভালো করছে তার সাথেই কিন্তু চাইনিজ উদ্যোক্তার যোগাযোগ রাখতে হবে, অর্থাৎ কিনা 49, 51 বা 50-50ও যদি হয় তবে কিন্তু আমাদের দেশীয় শিল্পোদ্যোক্তারা তথাপি এই ক্যাপিটালটাও যে প্রফিটটা থাকবে সেটাও কিন্তু 50% আমার দেশেই রয়ে যাবে। এবং যেহেতু আমরা এই ব্যবসার সাথে অলরেডি জড়িত, তাহলে সেটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি ব্যাকওয়ার্ড হয়ে যাবে। সো অল দিজ ইস্যুস নিড টু বি থট অ্যাবাউট। ওই হাফ এমটি যেটা আছে ওটাও কিন্তু বাস্তবতা, ওটা নিয়েও কিন্তু আমাদের চিন্তা করতে আছি। আরেকটা বিরতিতে যেতে হবে, কিন্তু তার আগে জনাব হুমায়ুন কবির, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন আসলে এই শুল্ক আরোপের প্রশ্নগুলো আসে তখন সেই বাজারে নিশ্চয়ই পণ্যেরও দাম বাড়ে, যেমনটা আমরা দেখছিলাম যে মার্কিন বাজারেও আসলে পণ্যের দাম বাড়ার একটা শঙ্কা তৈরি হয়েছে এবং জীবনযাত্রার ব্যয়ও বাড়বে। সেক্ষেত্রে আমাদের যে রেমিটেন্সের একটা বড় অংশ আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাই, সেখানে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা সে বিষয়ে একটু জানতে চাইব। তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় মার্কিন শুল্ক নীতিতে বাংলাদেশের কী লাভ। জনাব হুমায়ুন কবির, বিরতিতে যাওয়ার আগে জানতে চাইছিলাম, বাণিজ্যের জায়গা থেকে তো আমরা দেখছি খুব বেশি লাভ আসলে নেই, কারণ সেই প্রস্তুতি আমাদের নেই। কিন্তু একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটা বড় রেমিটেন্স বা প্রবাসায়ের একটা বড় উৎস, সেখানে আসলে কোনো নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আছে কিনা, কারণ তাদের ওখানে জীবনযাত্রার ব্যয় বাড়ছে। আছে, সেটা জবাব দেবো। তার আগে একটু সংক্ষেপে বলে নিই যে আজকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে এই শুল্ক নীতি নিয়ে কথা বলছি, কিন্তু আপনার মনে রাখতে হবে যে সারা বিশ্বেই কিন্তু এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কিন্তু এসছে। চায়নাতে অলরেডি যারা অন্তর্মুখী হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, ভারত অন্তর্মুখী হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্মুখী হচ্ছে। তার অর্থ হচ্ছে যে সারা বিশ্বেই মুক্ত বাণিজ্যের জায়গাটা আজকাল বদলে গিয়ে ওখানে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, বিভিন্ন জাতীয় ইকোনমিক ন্যাশনালিজম তৈরি হচ্ছে। এটা আমাদের মনে রেখেই আমরা সামনের দিকে যেতে হবে। এবার আপনার প্রশ্ন যেটা বললেন, ট্রাম্পের দুটোই ছিল, ইনফ্লেশন অ্যান্ড ইমিগ্রেশন। নির্বাচনের সময় তিনি এই দুটো স্লোগান ব্যবহার করেছিলেন। তো এই ইললিগাল মাইগ্রেন্টদের বিরুদ্ধে যে তার যে উদ্যোগটা ইতিমধ্যেই অভ্যন্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে নাড়া ফেলেছে, বাইরের পৃথিবীতেও কিন্তু, এবং এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে সারা পৃথিবী জুড়েই, লোকজনকে পাঠাচ্ছে, ডান্ডা বেরি দিয়ে বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছে। এখন আমাদের বাংলাদেশি যে রেমিটেন্সের কথা বলছেন, এর একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু আসে যারা অনিবন্ধিত, তাদের কাছ থেকেও। তো কাজেই যিনি অনিবন্ধিত, এই ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের পরে তাদের অনেকেই কিন্তু তাদের চাকরি বাকরি বা তাদের কাজের জায়গা নিয়ে অসুবিধা বোধ করবে। কারণ যখনই এক্সিকিউটিভ অর্ডারটা হয়ে গেছে, তখন আগে যারা অনিবন্ধিত লোকজনকে কাজ দিত, এখন কিন্তু তারা সেটা দিতে চাইবে না। যদি তারা না দেয় তাহলে অবভিয়াসলি তার ইনকাম কমে যাবে, আর তার ইনকাম কমা মানে হচ্ছে আমার এখানে রেমিটেন্স কমবার একটা আশঙ্কা কিন্তু আছে। তবে সেটা কত বড় হবে, কি সাইজে হবে সেটা বলা মুশকিল, কিন্তু এটা নিশ্চিত যে একটা ধাক্কা আসবে। কারণ বাংলাদেশি অলমোস্ট 1 মিলিয়ন আছে, তার মধ্যে ধরেন অ্যারাউন্ড রাফলি 10%-এর মতো লোক মনে করা হয় আন্দাজে যে তারা এখনো নিবন্ধিত নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আল মামুন মৃধা, আপনার কাছে একটু আসতে চাই, একেবারে ছোট করে যদি জানতে চাই, এই সব আলোচনার শেষে উপসংহারে যদি জানতে চাই, খুব বেশি স্বস্তিতে কি থাকার সুযোগ আছে নিজেদের দিকে না তাকিয়ে? দেখুন, আমরা তো পুরো জাতি হিসাবে খুব আন্দোলিত হলাম যে যেই সমস্যাগুলো চিহ্নিত হয়ে আছে অনেক অনেক বছর ধরে, এইবার হয়তোবা আপনার আসলেই রিফরমেশনের মাধ্যমে ওগুলোর সমাধানের জন্য কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। আমরা এখনও আশাই আছি, এবং আমরা যেই জিনিসগুলোতে ফেল করেছি বলে এই জুলাই আগস্টের আপরাইজটা হয়েছিল, আমরা আশা করি যে সাকসেসফুলি এগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে বাংলাদেশকে আপনার মনে রাখতে হবে যে ছোট দেশ হলেও জনসংখ্যার বিচারে এটা অনেক বড় একটা মার্কেট। আমাদের ইন্টারনাল ইকোনমিকে যদি আমরা ঠিক মতো সার্কুলেট করতে পারি, আমি তো খুব আশাবাদী এটা বাংলাদেশের জন্য। বাংলাদেশের জিওগ্রাফিক যে অ্যাডভান্টেজ পয়েন্ট আছে, ডেমোগ্রাফিক যে অ্যাডভান্টেজ পয়েন্ট আছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে একটা এডুকেটেড তরুণ বেস তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, যাদেরকে আমরা সঠিকভাবে মোল্ড করতে পারলে
we also can become an industrialist nation. আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রিয়াদ মাহমুদ। আপনাকে দিয়ে শেষ করতে চাই, আমরা কি আশা নিয়েই থাকবো, নাকি এই আশা বাস্তবায়নের জন্য আসলে কোনো উদ্যোগ বা ইঙ্গিত দেখতে পান? দেখুন, অর্থনীতি 5ই আগস্টের আগেও চাপে ছিল এবং 5ই আগস্টের পরে যেটা হয়েছে, রাষ্ট্রযন্ত্রের উপর একটা বড় ধাক্কা এসছে। নাও যে ধাক্কাটাই আমরা ফেস করছি বা করেছি, সেটা কিন্তু কোভিডের তুলনায় কোনো অংশে কম না, বরং একটু বেশিও হতে পারে। সে সময় আমরা কিন্তু কিছু পলিসি সাপোর্ট দেখেছিলাম ফর লোকাল ম্যানুফ্যাকচারিং সেক্টরস, ইন্ডাস্ট্রি এটসেট্রা। সো এই সময় কিন্তু আমরা অর্থনীতি চাপে আছে, রাষ্ট্রযন্ত্র চাপে আছে, আমরা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রির উপরে কোনো মেজর অ্যাক্টিভ পলিসি সাপোর্ট আমরা পাইনি। আমরা বলছি না যে ভর্তুকি, বাট আমরা বলছি যে দের শুড বি কোনো সুচিন্তিত এমন কোনো পলিসি যেগুলো কিনা 80-85% ম্যানুফ্যাকচারিং সেক্টর যারা চাপে আছে তারা যাতে করে কন্টিনিউ করতে পারে, তারা যাতে সার্ভাইভ করতে পারে। একবার যদি তারা বন্ধ হয়ে যায় তবে কিন্তু রিস্টার্ট করতে খুবই কষ্ট হবে। ইট উইল বি ফ্রম স্কোয়ার ওয়ান। সো ইমিডিয়েটলি আপনি যদি এক্সিকিউটেবল আইটেম আমার পক্ষ থেকে বলেন, ব্যবসায়ীর পক্ষ থেকে বলেন, তাহলে আমি বলবো দেয়ার হ্যাজ টু বি সাম মেজর পলিসি সাপোর্ট টু রিজুভেনেট দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর, আদারওয়াইজ দি সিচুয়েশন উইল অনলি গেট ওয়ার্স। এবং একই সাথে যেটি হুমায়ুন কবির সাহেব বলছিলেন যে অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করা, সেই পলিসিকে আসলে দেখা যাচ্ছে না না, অ্যাবসলিউটলি আমরা দেখতে পাচ্ছি না। বাট লোকাল ম্যানুফ্যাকচারিং সেক্টরকে যখন পলিসি সাপোর্ট দেওয়া হবে, ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দেওয়া হবে, আপনাকে ব্রিদিং স্পেস দেওয়া হবে, যারা কিনা গুড বরোয়ার্স তাকে পেমেন্টের সুযোগ দেওয়া হবে, এতে করে কিন্তু সে কিন্তু তার চাকাটাকে ঘোরাতে পারবে, সে কিন্তু প্রোডাক্টগুলোকে মার্কেটে টাইম মতো দিতে পারবে। এতে করে ভোক্তা পর্যায়েও কিন্তু একটা কনফিডেন্সও আসবে এবং প্রোডাক্ট বাইংয়ের ইন্টারেস্টও তৈরি হবে। এতে করে অর্থনীতির চাকাটাকে কিন্তু রিসেট করে ঘোরানোর একটা আপনাকে প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এই আলোচনা থেকে আমি এই উপসংহারে আসতেই পারি যে নিজেদের দিকে না তাকালে আসলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিই বলি বা বহির্বিশ্বের নীতিই বলি, কোনোটি আসলে কাজে লাগবে না। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। অর্থনীতির সংলাপ থেকে ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।